দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্ত থেকেই কিন্তু অতিচারী ভূমিকায় চলে আসবে। এবার 15ই মে দেবগুরু বৃহস্পতি এই 2025-এ রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে মিথুন রাশিতে। তো 15ই মে থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসছে এবং 2033 সাল পর্যন্ত থাকবে। একটা বিশেষ বড় সময়, প্রায় 8 বছরের মতন অতিচারী ভূমিকায় থাকবে। অতিচারী যখন কোনো একটা গ্রহ হয়, গ্রহের যে একটা সময়সীমা থাকে একটা রাশিতে, যে এতদিন পর্যন্ত একটা রাশিতে একটি গ্রহ থাকবে, তো সেই সময়ের সীমাটা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। আর যার প্রভাব পড়ে আমাদের সমাজে, মানব সমাজে পড়ে। এবার গ্রহ যার যে সমস্ত কারকত্ব রাখে, সেই সমস্ত কারকত্বে বিশেষভাবে প্রভাবিত হয়। এবার সবথেকে বড় সমস্যা হচ্ছে যখন তাড়াতাড়ি কোনো কাজ হয়, তখন সেই কাজের মধ্যেও তো সমস্যা তৈরি হয়, অর্থাৎ সমস্যা কিন্তু থেকে যায়। তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসছে। তো দেবগুরু বৃহস্পতি কিসের কারক? বিদ্যার কারক, জ্ঞানের কারক, জ্ঞানের ভাণ্ডার। তো এইখানটাতে এটা এরকমভাবেও বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ, যে কাজটা 1 বছরে কমপ্লিট হবে, সেই কাজটা 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো দ্রুত গতিতে একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই নির্মাণ কার্যে কিছু একটা ত্রুটি দেখা দিল। তো সেই কুটিটাকে ঠিক করার জন্য পুনরায় কাজটা করা হলো, কিংবা সেই কুটিওয়ালা জায়গাটাকে ঠিক করা হলো পুনরায়। তো এই রকম ভূমিকাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকবে তার এই অতিচারী অবস্থাতে। যে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে 15ই মে, তারপরে 17ই অক্টোবর পর্যন্ত থাকবে। 18ই অক্টোবরে কর্কট রাশিতে প্রবেশ করবে, রাশি পরিবর্তন হবে এবং সেখানটাতে 5ই ডিসেম্বর থেকে আবার পুনরায় বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে আসবে এবং মিথুন রাশিতে 2026 সালের জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। তো এই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির অতিচারীর অবস্থান। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে, এই বিষয়ে বিশেষভাবে আজকে গভীরভাবে আলোচনা করব। কোন দিক থেকে বিশেষ লাভ পাবে এই বৃশ্চিক রাশি এই সময়, আবার কোন দিক থেকে থাকতে হবে সাবধান, কোন উপাচার করতে হবে, এমন 10টি উপাচার আজকে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি জন্মকুষ্ঠিতে যদি খারাপও থাকে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে, আর যদি ভালো অবস্থাতে থাকে তাও এই উপাচার করলেও কোনো ব্যাপার না, কোনো নেগেটিভ প্রভাব নয়, বরঞ্চ আরও ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু, দাদা দিদি, ভাই বোনদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির সম্পর্কিত বহু ভিডিও আগামী দিনে এই চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সম্পর্কিত বিষয়ে খুব ইন্টারেস্টেড, খুব ভালোবাসেন, তাদের জন্য আশা করছি খুব ভালো হবে। তবে বিশেষ করে মনে রাখবেন, আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধু, কোনো দাদা দিদি, ভাই বোনদের কোনোভাবেই আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কিন্তু গ্রহের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা মানে এই যে শনি যে অবস্থানটা পরিবর্তন করেছে, যে ঢাইয়ার যে অবস্থান হয়ে গেল, এবং শনি যে রাশি পরিবর্তন করে এই পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা মীন রাশিতে, এরপরে 18ই মে আবার রাহু পরিবর্তন করবে। রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়তায় চলে আসবে। মানে যে ঝড়টা দেখেছিল 2.5 বছর ধরে এই বৃশ্চিক রাশি ঢাইয়া চলাকালীন, সেই ঝড় এখন উল্টা দিকে বইবে এরকম অবস্থা। যেগুলো দুঃখ দেখেছিল তো সেগুলো সুখে পরিণত হবে, যেগুলো কষ্টে পরিণত ছিল সেগুলো ভালো আনন্দের দিনে পরিণত হবে। এমন অবস্থা দেবগুরু বৃহস্পতি তৈরি করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু দেবগুরু বৃহস্পতিকেও যেরকম বুঝার ব্যাপার রয়েছে, গুরু কি কি বুঝাচ্ছে এই অষ্টম ঘরে, যেটা মিথুন রাশিতে অবস্থান, এবং তার সাথে শনিকেও বুঝার ব্যাপার রয়েছে, যে শনি পঞ্চম ঘরে অবস্থান করে কি বুঝাচ্ছে বৃশ্চিক রাশিকে। এই দুটো এই দুই জায়গায় সম্পূর্ণভাবে ভালো মতন করে বুঝতে হবে বৃশ্চিক রাশিকে, এবং প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সেইভাবেই ফেলতে হবে, বুঝতে হবে যে কি বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পরোপকারিতা, মায়া, মমতা, আত্মবিশ্লেষণকারী, দার্শনিক চিন্তাধারা, সমস্ত কিছু কিন্তু এই দেবগুরু বৃহস্পতি থেকে উঠে আসে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটিই হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, আচার্যের ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু। তার মধ্যে দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতি বিশিষ্ট কারক। দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং পঞ্চম ঘর, যেটা হচ্ছে সন্তান, শিক্ষা দীক্ষার
এই দুটি ঘর, পঞ্চম ঘর থেকে লাভ বৃদ্ধি, এই সমস্ত লাভ করা, বৃদ্ধি হওয়া, এই সমস্ত জিনিস বুঝায়। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তো এতদিন সপ্তম ঘরে অবস্থান করছিল বৃষ রাশিতে, এবার রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে একদম এই অষ্টম ঘরে, মিথুন রাশিতে। এবার মিথুন রাশিতে দেবগুরু অবস্থান করছে অষ্টম ঘরে। তো এখন দেখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোনো রকম তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে কিনা। কারণ যদি সেই সম্পর্কটা উঠে আসে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে, যদি নাও সম্পর্ক উঠে আসে তাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকেই দেখবে অতিচারী ভূমিকায়। অর্থাৎ ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, নিজের ঘরকে দেখছে। আর শাস্ত্র কি বলছে যে গ্রহ যখন নিজের ঘরকে দেখবে তখন কিন্তু তার ফলে বৃদ্ধি করে দেবে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার, তার দৃষ্টি পড়ছে অষ্টম ঘর থেকে, আনএক্সপেক্টেড মানি, মানে অর্থ, একটা অর্থের দিক থেকে, এবং ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনু রাশি, দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, সেই ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যদি তৎকালীন মিত্রতার সম্পর্ক না উঠে। আর যদি তৎকালীন মিত্রতার সম্পর্ক বুধের সাথে উঠে যায়, ভালো হয়ে যায়, তাহলে তো খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। তো সেটাই এখন দেখার ব্যাপার। তো শনি হচ্ছে কি, শনি এইখানটাতে সেই তৎকালীন মিত্রর সম্পর্কটা চলে আসছে, কারণ শনির সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা, এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা মীন রাশি, এবং শনির যে দৃষ্টিটা পড়ছে সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু পড়ছে আবার সেই কন্যা রাশিতে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাভের ঘর। অর্থাৎ বুধের সাথে কিন্তু একটা তৎকালীন শনির মাধ্যমে একটা মিত্রতা তৈরি হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে, এবং শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং এরপরে কিন্তু অক্টোবরের 3 তারিখে আবার চলে আসবে বক্রী অবস্থায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের শনি। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই অবস্থান চারিদিক থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘর হচ্ছে সন্তান, শিক্ষা, আর তার সেই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। তো অষ্টম ঘরে যে অবস্থান করছে, তো শিক্ষা দীক্ষার দিকে যথেষ্ট ভালো, কারণ শিক্ষা দীক্ষার দিকে যারা খুবই গভীর জ্ঞান নিচ্ছেন বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, এই সমস্ত, অর্থাৎ উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট একটা ভালো সময় হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে যাওয়ার বহুদিন ধরে স্বপ্ন দেখছে, দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মেডিকেলের দিকে যেরকম ভালো হবে, সেরকম ম্যাথামেটিক্সের দিকেও যথেষ্ট ভালো হবে, কারণ শনি যে পঞ্চম ঘরে অবস্থান করছে, শনি তো হচ্ছে কি তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে। আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক জিনিসটাকে বোঝায়। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের উপর যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট গভীর, খুবই ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা সফটওয়্যার জনিত বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এছাড়া রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা জড়িত রয়েছেন খুবই ভালো হতে যাচ্ছে। কারণ কি, যে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্রটি কার নক্ষত্র? এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব, এবং এর অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি। এবং মৃগশিরা নক্ষত্রের যে জ্যোতিষীয় সিম্বল সেটা হচ্ছে কিন্তু হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ একটি হরিণকে কিন্তু সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে। অর্থাৎ হরিণের নাভিতে কি থাকে? কস্তুরী, যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায়, নিজেও খুঁজে বেড়ায় যে এই গন্ধ কোথা থেকে আসছে। তো অর্থাৎ কিন্তু একটা খোঁজ জিনিসটা উঠে আসছে এই নক্ষত্র থেকে, যার জন্যই যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু গভীরভাবে এখানটাতে উপলব্ধি, ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। যে বহুদিনের রিসার্চ করছিলেন তাতে কিন্তু সফল হবে। এবং দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান অষ্টম ঘর, এই অষ্টম ঘরটা হচ্ছে কিসের ঘর? মোক্ষ ত্রিকোণের ঘর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান অষ্টম ঘরে, এটা কিন্তু মোক্ষ ত্রিকোণের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবং শনি যে ঘরে আবার অবস্থান করছে সেটাও কিন্তু ধর্ম ত্রিকোণের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে একটা চমৎকার সময় হতে যাচ্ছে বৃশ্চিক রাশির সেই সমস্ত জাতক জাতিকাদের, ভাই বন্ধুদের যারা ঈশ্বরীয় শক্তির সাথে কানেকশন রয়েছে, যারা ঈশ্বরের ভক্তি বিলীন রয়েছে, যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, বিশেষ আরাধনার মধ্যে রয়েছেন, বিশেষ নিজের আত্মবিশ্লেষণ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল।
এই সময়কালে গুরুর বিশেষ কৃপা লাভ করবে, এরকম কিন্তু অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির বহু ভাই বোনদের মধ্যে। দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে আবার সেই দ্বাদশ ঘর, যেটা মোক্ষ ত্রিকোণেরই ঘর। অর্থাৎ যারা ঈশ্বরের আরাধনায় ধর্মের পথে রয়েছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য বিশেষ একটা এই সময় হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর হচ্ছে নিজের ঘর, ধনুরাশি। এই ঘরটি থেকে ধন সম্পত্তি, সেভিংস, অর্থকরী সেভিংসের জিনিস বুঝাচ্ছে। বাণীর ঘর, বাণী সংক্রান্ত ঘর হিসাবে বোঝায়। এছাড়া এই ঘরটাকে খাবার দাবার হিসাবে বোঝা হয়। অর্থাৎ বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট বিশেষ হতে যাচ্ছে। যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, ওকালতি হিসাবে কাজ করছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, মোটিভেশন স্পিকার দিচ্ছেন, মোট কথার সাথে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময় তাদের জন্য হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর, যেটা হচ্ছে চতুর্থ ঘর থেকে কি জায়গা জমি ভূমি সংক্রান্ত জিনিসগুলোকে দেখা হয়। আর এই ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলো চলে আসছে সেই সমস্ত কাজগুলোতে ভালো প্রফিট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ শনি যে ঘরে অবস্থান করছে সেই ঘর থেকে কিন্তু এই জিনিসটাই বোঝাচ্ছে। কারণ শনি হচ্ছে কি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে এবং পঞ্চম ঘর থেকে লাভ জিনিসটাকে বোঝায়, বৃদ্ধি জিনিসটাকে বোঝায়। এবং পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর। অর্থাৎ দীর্ঘকালীন যে সমস্ত কাজগুলো হয়েছে বিগত দিনে, সেই সমস্ত কাজ থেকে একটা ভালো প্রফিট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত, যারা একটা দীর্ঘকালীন কোনো প্রজেক্টের কাজের আশায় বসে রয়েছেন বা কোনো একটা বড় টেন্ডারের আশায় বসে রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যে সমস্ত কাজগুলো দীর্ঘকালীন হয়, যেরকম বিল্ডিংয়ের কাজ, রাস্তাঘাটের কাজ, ব্রিজের কাজ, এই সমস্ত কাজের সাথে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ ভালো হতে যাচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলো, যেগুলো কৃষিকাজ বা কৃষিজাত দ্রব্যের ব্যবসা, এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে অতিচারী ভূমিকায়। এই সময় কিন্তু পরিবর্তন জিনিসটাও বোঝা যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন জিনিসটাও রয়েছে। তবে এই পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। এই নক্ষত্রে অবস্থান, বিশ্বাসঘাতকতা জিনিসটা কিন্তু থাকে এই মৃগশিরা নক্ষত্রে। কারণ হরিণ কিন্তু সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। হরিণ বিশ্বাস করা মানেই বিশ্বাসঘাতকতা হওয়া, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে কিন্তু বিশ্বাসঘাতকতার প্রবল শিকার হয়। আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করা মানে কি, যে গভীর, এই যে গভীর একটা অষ্টম ঘর থেকে কিন্তু গভীর জিনিসটাকে বোঝায়। তাহলে কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে বিশ্বাসঘাতকতা হতে পারে আগামী দিনে, এটাও কিন্তু বুঝতে পারবে। কারণ যে নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু এটাও আবার বোঝায় আভাস, অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে। কারণ হরিণকে সেই ক্ষমতা প্রকৃতি দিয়েছে যে অ্যাডভান্স জিনিসটা কিন্তু বুঝতে পারে, যে কিছু একটা বিপদ আসছে বা কোনো একটা ভালো জিনিস আসছে, এটা কিন্তু অ্যাডভান্স বুঝতে পারে। অতএব দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে। এরপরে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কিন্তু ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে। তখন যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে আজকে বিশেষভাবে তুলে ধরলাম মৃগশিরা নক্ষত্রে অবস্থান। এরপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার তুলে ধরব। তবে 18ই অক্টোবর যে কর্কট রাশিতে অবস্থান হচ্ছে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থা এবং রাশির উপর দৃষ্টি, এবং তার নবম দৃষ্টি পড়বে আবার ওই নিজের ঘরে, যেটা হচ্ছে মীন রাশি, এবং মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে এই যে অতিচারী ভূমিকায় থাকবে এবং যে রাশিগুলো পরিবর্তন করতে থাকবে পরপর, প্রত্যেকটা অবস্থানই কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেবগুরু এই বৃহস্পতির এই পরিবর্তনে যেরকম রাহুও জব্দ হবে, সেরকম কিন্তু শনিও সম্পূর্ণভাবে আয়ত্তে চলে আসবে। অর্থাৎ সব দিক থেকে একটা উন্নতির ভালো দিকে যেতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি। তবে একটাই কথা বলবো, যেহেতু শনি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজেকে কিন্তু যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে এবং বিশ্লেষণ করেই করতে হবে। তার সাথে হিসাবপত্র মেনটেন করে কিন্তু অবশ্যই করতে হবে। কারণ শনি যে নক্ষত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে, শনি কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে হিসাব করেই কিন্তু চলতে হবে। এই সময়কালে অর্থের দিক থেকে কোনো কাজ আশা করছি পিছনে পড়ে থাকবে না।
যে অর্থের দিক থেকে কোনো কাজ থেমে গেল, এরকম কিন্তু হবার প্রবণতা দেখা যাচ্ছে না দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। এরপরে 5ই ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি ওই উচ্চ ঘর নবম ঘর থেকে বেরিয়ে আবার চলে আসবে এই মিথুন রাশিতে বক্রি অবস্থায়। এখানটাতে 2026-এর জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে। তখন আরও যথেষ্ট ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি। কারণ এর আগে যেটা আমি তুলে ধরলাম, যে জায়গায় ত্রুটি, সেই ত্রুটিটাকে ঠিক করার জন্য আবার বিপরীত দিকে চলে আসা, ওই নির্মাণ কার্য যেটা 1 বছরের মধ্যে হওয়ার কথা 6 মাসের মধ্যে হলো, একটা ত্রুটি থেকে গেল, সেই ত্রুটিকে আবার সেই ত্রুটি জায়গাটাকে ঠিক করা, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হবে সেই সময় 5ই ডিসেম্বর থেকে জুন মাসের 6 তারিখ, সেই সময় আরও যথেষ্ট ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে অবস্থানের ফলে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির যাদের জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় রয়েছে, গুরু চণ্ডাল যোগে রয়েছে, নীচ অবস্থায় রয়েছে, তারাও এই উপাচার করতে পারেন, কিংবা যাদের জন্মকুষ্ঠিতে ভালো অবস্থাতে রয়েছে তারাও এই উপাচার করতে পারেন। এই উপাচার করলে যথেষ্ট গুরুর ফলে আরও বৃদ্ধি পাবে। কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি নিয়মিত না পারেন তাহলে অন্তত একদিন বৃহস্পতিবার অবশ্যই ব্যবহার করবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনার জিনিস ব্যবহার করবেন, সোনার চেন হোক, সোনার আংটি হোক, ব্যবহার করলে গুরু যথেষ্ট বলবান হয়। যে কোনো মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাতেও গুরু যথেষ্ট বলবান হয়। গুরু দীক্ষা নেওয়া উচিত, কিংবা গুরুর কাছ থেকে যে মন্ত্র পাওয়া যায় সেই মন্ত্র জপ করলেও গুরু যথেষ্ট বলবান হয়। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করা উচিত। এছাড়া ছোলার ডাল টাল এগুলোও দান করা উচিত। যে সমস্ত মন্দিরে পূজারী গিয়ে পূজা অর্চনা করায় সেই সমস্ত পূজারীর পায়ের আশীর্বাদ, পা ছুঁয়ে আশীর্বাদ প্রণাম, এটা নিয়ে যে আশীর্বাদটা নেওয়া, এটাও কিন্তু যথেষ্ট গুরুর বলে বৃদ্ধি করে। যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা দিন, তাতে যথেষ্ট গুরুর ফল, যথেষ্ট গুরুর বলে বৃদ্ধি হয়, গুরু যথেষ্ট ভালো ফল দেয়। হলুদের গিট ব্যবহার করুন, বা হলুদের গিট পূজাস্থলে রাখুন, ঈশান কোণে রাখুন, যথেষ্ট গুরু ভালো প্রভাব দেয়। এবং প্রতি বৃহস্পতিবার করে স্নানের জলে 1 চুটকি হলুদ মিশিয়ে স্নান করুন, তাতেও কিন্তু গুরু যথেষ্ট ভালো ফল দেয়। এবং সর্বশেষ বলবো, গুরু হচ্ছে শিক্ষার কারক। যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে বইপত্র, খাতাপত্র এই সমস্ত জিনিস কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করুন, তাহলে যথেষ্ট গুরু যথেষ্ট বলবান হয়। তো যাই হোক, বৃশ্চিক রাশির সম্পর্কে বহু কিছু আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বহু ভিডিও আগামী দিনে এই বৃশ্চিক রাশি সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষভাবে ভালোবাসেন, ইন্টারেস্টেড, আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।